গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৪ সাংবাদিক নিহত। আরও জানিয়ে দেব, ট্রাম্পের শুল্ক যুদ্ধ সত্ত্বেও কেন রাশিয়া বন্ধুত্ব ছিন্ন করতে চায় না নয়াদিল্লি। তেল অস্ত্র কেনা বন্ধ করা কি আদৌ সম্ভব? আরও জানিয়ে দেব, ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন ইসরায়েলে। সর্বশেষ জানিয়ে দেব, ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে $15,000 পর্যন্ত জামানা দিতে হবে আপাতত 2 দেশের জন্য। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 4 সাংবাদিক নিহত। গাজা আবারও কেঁপে উঠল ইসরায়েলি বোমা হামলায়। এইবার প্রাণ গেল সংবাদ জগতের 4 সাহসী কণ্ঠের। আল জাজিরার সংবাদদাতা আল শরীফ, মোহাম্মদ কুরেকে, ক্যামেরাম্যান অপারেটর ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নুফাল। গতকাল রোববার উত্তর গাজায় আল শিফা হাসপাতালের প্রধান ফটফটের বাইরে সাংবাদিকের জন্য স্ফীত তবুওকে বসে খাবার প্রস্তুত করছিলেন তারা। হঠাৎই শুরু হয় ভয়াবহ বোমাবর্ষণ। মৃত্যু থেমে যায় তাদের শ্বাস, স্তব্ধ হয়ে যায় 4টি প্রাণ। আল শরীফ ছিলেন গাজার মাটিতে পরিচিত একটি মুখ। বছরের পর বছর ধরে ফ্লাইট লাইন থেকে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহতা। মৃত্যুর কিছুক্ষণ আগে তার শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছিলেন, গাজার পূর্ব দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে ইসরায়েলে। সেই ভিডিওতে শোনা যায় তীব্র বিস্ফোরণের শব্দ আর দেখা যায় অন্ধকার আকাশ কমলা আলোয় আলোকিত হয়ে উঠেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে আল শরীফ হামাসের একটি শাখার নেতা ছিলেন এবং তাদের কাছে নাকি সুনির্দিষ্ট প্রমাণ আছে। কিন্তু মানবাধিকার সংগঠন ইউরো মেডিকেনাইন এবং হিউম্যান রাইটস মানবাধিকার বিশ্লেষণ মোহাম্মদ শেহজাদা জানিয়েছেন, আল শরীফের সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার প্রতিদিনের রুটিন। আল জাজিরার মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে গাজায় সাংবাদিকদের, বিশেষ করে আল শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে। এই 4 সাংবাদিকের মৃত্যু আবারও প্রমাণ করল যুদ্ধক্ষেত্র সত্য তুলে ধরা কতটা বিপজ্জনক, আর সেই সত্যর দাম দিতে হয় কখনো কখনো নিজের জীবন দিয়ে। ট্রাম্পের শুল্ক যুদ্ধ সত্ত্বেও কেন রাশিয়ার বন্ধুত্ব ছিন্ন করতে চায় না নয়াদিল্লি। তেল অস্ত্র কেনা বন্ধ করা কি আদৌ সম্ভব? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে উত্তাল দিল্লি, মস্কো, ওয়াশিংটন কূটনীতি। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দিতে আমেরিকা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ভারতীয় রপ্তানি পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। দিল্লি একে বলেছে অন্যান্য অযৌক্তিক, আর বলেছে দেশের স্বার্থ রক্ষার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। তাহলে প্রশ্ন, এই চাপের মুখে কি রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ভাঙবে? বিশেষজ্ঞদের উত্তর, না, এতে সহজে নয়। রাশিয়া ও ভারতের সম্পর্ক 6 দশকের পুরনো। 1960-এর দশকে চীন সোভিয়েত বিরোধীদের সময় থেকে শুষ্ক এই ঘনিষ্ঠতা। রাশিয়া ভারতকে কম দামে তেল বিক্রিও করেছে, কোটি কোটি ডলারের অস্ত্র ড্রোন দিয়েছে, এমনকি ভারতের জন্য সাইবেরিয়া থেকে তেল কিনতে বিশেষ অনুমতি দিয়েছে। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা পরিবর্তিত আমেরিকা নিষেধাজ্ঞার সময়ও মস্কো ছিল দিল্লির পাশে। বিপরীতে ভারতেও রাশিয়ার জন্য কূটনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ থেকেছে, রাষ্ট্রপুঞ্জ রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি, আর সম্ভাব্য তেল কিনে নিজেও বাজেট বাড়িয়েছে। তেলের পাশাপাশি অস্ত্র রাশিয়ার কাছ থেকে আসে। ভারতের অস্ত্র ভাণ্ডারের অর্ধেকই রুশে তৈরি। নতুন রণগাড়ি থেকে শুরু করে প্রযুক্তি হস্তান্তর রাশিয়া এখনও ভারতের বড় সরবরাহকারী। বিশেষজ্ঞরা বলছে, এই নির্ভরতা কাটাতে কয়েক দশক লাগবে। অর্থাৎ ট্রাম্পের শুল্ক যুদ্ধ সত্ত্বেও দিল্লির কাছে রাশিয়ার সম্পর্কে ছিন্ন করা এখনই সম্ভব নয়, কারণ এতে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতেও বড় ধাক্কা লাগবে ভারতের। ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন ইসরায়েলে। তেহরানের রাস্তায় মৃত বিজ্ঞানীরা হাঁটছেন, এমনই বিস্ফোরণ মন্তব্য করল ইসরায়েলি বিশেষজ্ঞরা। তাদের দাবি, যাদের ইসরায়েলি বিমান হামলায় নিহত বলা হয়েছিল সেই ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের অন্তত 15 জন এখনও জীবিত এবং রাজধানীর নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইরানের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীরা পরিবারসহ অনেকে উত্তর উপকূল ও নিরাপদ ভিলে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বদলে এমন মানুষ নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে দাবি করেছে নতুন প্রজন্মের গবেষকরা এমন ইরানের পারমাণবিক কর্মসূচির দায়িত্ব নিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কড়া পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও ইউরেনিয়াম এবং সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মানেনি, তবে সাম্প্রতিক যুদ্ধ ইরানের কর্মসূচিকে স্থানীয়ভাবে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। এর আগে মার্কিন B-2 বোমা বিস্ফোরণের ইরানের ফোর্ডে পারমাণবিক সমর্থন হামলা চালায়। প্রত্যেক বিমানে ছিল 2টি করে GBU-57 বাস্টার বোমা, যা পর্বতনের নিচে প্রায় 300 ফুট গভীরে লুকানো স্থাপনা ভেদ করতে পারে। এছাড়া নটারজন স্ফোরণ কেন্দ্রেও টমাস ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে, এই হামলার পর কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি। ইরানের পারমাণবিক শক্তি হস্তান্তর এবং হামলার কথা স্বীকার করলেও বলেছে, এতে তাদের উন্নয়ন থাকবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দিগাদক সার দাবি করেছেন, ইরানের প্রোগ্রাম অন্তত 2 বছর পিছিয়েছে, কিন্তু তেহরান স্পষ্ট দিয়েছে তাদের কাছে এটা কোনো অপ্রত্যাশিত আঘাত নয়, বরং এটা ক্ষতিও হয়নি। এই ঘটনার মধ্যে বিশ্ব রাজনীতি আবারও দাঁড়িয়ে গেছে এক নতুন উত্তেজনার মুখে। ইরান কি সত্যি পিছিয়ে পড়েছে নাকি তারা গোপনে এগিয়ে চলেছে, সে উত্তর সময় দেবে। ভিসা হলো যুক্তরাষ্ট্রে ঢুকতে $15,000 পর্যন্ত জামানত দিতে হবে, আপাতত 2 দেশের জন্য। নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রের প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 জামানত দিতে হবে, এমন ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির অংশ হিসাবে এই পরীক্ষামূলক কর্মসূচি শুরু হবে 20 আগস্ট থেকে, চলবে 12 মাস। এটি B-1 ব্যবসায়িক ও B-2 পর্যটক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম ধাপে মালাবি এবং জাম্বিয়া নাগরিকদের লক্ষ্য করে নীতি চালু হয়েছে। জামানতের পরিমাণ হবে $5,000 বা $10,000 বা $15,000, যা ফেরতযোগ্য যদি ভিসার শর্ত মেনে সময়মতো দেশ ছাড়েন। যুক্তরাষ্ট্র বলেছে, যেসব দেশের ভিসাধারীদের মেয়াদদীপ্ত থাকার হার বেশি তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। কানাডা, মেক্সিকো ভিসা ওয়েভার প্রোগ্রামের দেশগুলো এর বাইরে থাকবে। 2023 সালে প্রায় 4 লাখ মানুষ ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র থেকে গেছেন। অভিবাসন গবেষণায় বলছে, অবৈধ অভিবাসীদের বড় অংশ ভিসা এবং ওয়েরেস্ট। পররাষ্ট্র দপ্তর ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে আরও দেশকে তালিকাযুক্ত করতে হবে, বিশেষ করে যাদের নাগরিকত্ব বিনিয়োগ কর্মসূচি আছে বা ভিসা যাচাই প্রক্রিয়া দুর্বল।